আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2%, অর্থনীতিতে গতি আসবে বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু বাস্তবায়নের রূপকার প্রধানমন্ত্রী, শেখ হাসিনার দৃঢ়তায় মুগ্ধ গোটা জাতি। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884। এবং গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে 33টি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজি, আসছে না ঢাকা সহ 6 বিশ্ববিদ্যালয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নানা চড়াই উতরাইয়ের পর বাস্তবায়নের পথে স্বপ্নের পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণ গোটা বিশ্বের কাছেই যেন বিস্ময়। বিশেষজ্ঞরা বলছেন, সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2% বেশি। গতি সঞ্চার হবে গোটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে। একরামুল হক সায়েমের রিপোর্ট। পদ্মার বুকে যেন আকাশ ছোঁয়া স্বপ্ন। বৃহস্পতিবার পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি বসানোর মাধ্যমে সেই স্বপ্ন ছুঁয়েছে পদ্মার এপার ওপার। যদিও পদ্মা জয়ের এই গল্প মোটেই মসৃণ নয়। প্রথমবার ক্ষমতায় এসে 2001 সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতার পালাবদলে তা থমকে যায়। পরে 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মাত্র 6 মাসের মাথায় পদ্মা সেতুর নকশা অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। কিন্তু 2012 সালে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গেলে তৈরি হয় ধোঁয়াশা। নানান আলোচনা আর সমালোচনায় অনেকেই ভেবেছিলেন স্বপ্নের সেতু হয়তো অধরাই থেকে যাবে। যদিও হাল ছাড়েনি বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন শেখ হাসিনা। শুরু হয় অনন্য এক ইতিহাস গড়ার কাজ। তাতে আবার বাদ সেধেছিল বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা। নদী শাসন করে সেতুর নকশা পরিবর্তন করতে হয়েছে কয়েকবার। নদীর তলদেশে যে আসলে পাওয়া যাচ্ছে না, শক্ত যে বেজ সেটা পাওয়া যাচ্ছিল না। এটি 22টি পিয়ারের ক্ষেত্রে এটা হয়েছে। রিডিজাইন করে এটাকে আবার কাজ করতে গিয়ে সেখানে একটা কিন্তু বিলম্ব হয়েছিল। সবকিছু ছাপিয়ে কিছুটা ধীরে হলেও এখন দৃশ্যমান স্বপ্নের সেতুর মূল অবকাঠামো। বাকি কাজ শেষ করে যান চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র, যার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য খুলে যাবে অপার সম্ভাবনার দুয়ার। এই এলাকার যেসব সম্পদ আছে, সেটা মানব সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ, এটাকে আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে এটা সংযোগ করা, বিপণন করা, ট্রান্সপোর্ট ইত্যাদির ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি, এগুলোর মাধ্যমে অর্থনীতিতে একটা ইতিবাচক একটা পরিবর্তন আসবে বলে আমাদের মনে হয়। এর ফলে জাতীয় জিডিপিতে 1.26 যুক্ত হবে, একই সাথে আঞ্চলিক জিডিপিতে 2.36% যুক্ত হবে। এটা আমি মনে করি আমাদের অর্থনীতিতে একটা বিশাল ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 2022 সালের মার্চে উদ্বোধন হবে স্বপ্নের সেতু। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু বাস্তবায়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দৃঢ়তায় মুগ্ধ গোটা জাতি। বলা হচ্ছে, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই সম্ভব হয়েছে বাঁধা ডিঙিয়ে পুরো কাঠামো নিয়ে পদ্মা সেতুর চোখ মেলে তাকানো। মানুষ ঘোষের রিপোর্ট। মাত্র একদিন আগেই ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় নাম উঠেছিল তার। আর পরদিনই যখন মাথা উঁচু করে দৃশ্যমান হল পদ্মা সেতুর পুরো কাঠামো, আবারও আলোচনায় তিনি। ঘরে বাইরে বন্দনা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার নেতৃত্বের দৃঢ়তার। নিন্দুকের মুখে ছাই দিয়ে অনেকটা একঘেয়েভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থ বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ক্ষমতাধর নারীদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তুলে লিখেছে, শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। তার তীব্র সমালোচকও এখন বলছেন, শেখ হাসিনার দৃঢ়তা আর সাফল্যে তারা মুগ্ধ।
যদিও এবার টানা 3 মেয়াদ ধরে সরকার চালাতে গিয়ে পদে পদে অনেক গঞ্জনা সহ্য করতে হচ্ছে তাকে। শুধুমাত্র পদ্মার উপর সেতু বানাতে চাওয়াতেই ক্ষিপ্ত হয় একটি মহল, অপবাদ ওঠে দুর্নীতির। পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক, খুশি হয় বিরোধীরা। এখন পদ্মা সেতু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু হবে না। দমে যাননি শেখ হাসিনা। দেশের গণ্ডি ছাড়িয়ে কানাডার আদালতে চূড়ান্ত মীমাংসা হয় অপবাদে, প্রত্যাখ্যান হয় দুর্নীতির অভিযোগ। জনগণের স্বার্থে যে কাজ করব, সেখানে দুর্নীতি করব, পয়সা বানাবো, নিজের ভাগ্য করব, এই ধরনের কোনো চিন্তা বা দুরভিসন্ধি কখনোই আমার ছিল না, কখনো নাই, থাকবেও না। বিশ্বব্যাংকে বাদ দিয়ে নিজেদের টাকায় সেতুর কাজ চালানোর সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। শুরু হয় দক্ষ যজ্ঞ। পদ্মা সেতুর জন্য শেখ হাসিনার পাশে দাঁড়ায় দেশের জনগণ। টাকা ওঠে নানা প্রান্ত থেকে, এমনকি টিফিনের টাকাও জমায় শিক্ষার্থীরা। সেই স্বপ্নের সেতুই এখন চোখ মেলে তাকাচ্ছে, বলছে বাংলাদেশের আগামীর কথা, বলছে বাংলাদেশের দৃঢ়চেতা বলিষ্ঠ নেতৃত্বের এক প্রধানমন্ত্রীর কথা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 6 জন নারী। মৃতদের 12 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,986 জনে। 16,323টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,884 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,87,849। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.54%। নতুন করে সুস্থ হয়েছেন 3,866 জন। মোট সুস্থ 4,14,318 জন। সুস্থতার হার 84.93%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা থেকে সেরে উঠে নতুন করে হৃদরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। কিডনি, ফুসফুস ও প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে পোস্ট করোনা ক্লিনিকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন হলে করোনা সেরে যাওয়ার পরও এ ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। হাবিবুর রহমান অভির রিপোর্ট। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন নাজমুল করিম। করোনা থেকে সেরে ওঠার পর আবারও যোগ দিয়েছেন কর্মস্থলে। তবে এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না, মনে রাখতে পারেন না অনেক কিছুই। নতুন করে তার শরীরে বাসা বেঁধেছে নানা জটিলতা। করোনা থেকে সেরে ওঠার পর আগে যেরকম উদ্যমটা পেতাম বা স্পিডটা পেতাম, ওই জিনিসটা একটু কমে গেছে। হঠাৎ করে দেখতেছি যে একটু আগে এই কাজটা আমি নিজে করছি, বাট আমার মনেই নেই, মেমোরি থেকে আউট। বুকে কোনো ব্যথা ছিল না, এখন সেই ব্যথাটা আমি অনুভব করতেছি। স্বাভাবিক যে থাকে ওই জিনিসটা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে 2 দিন করোনা পরবর্তী রোগীদের দেখছেন চিকিৎসকরা। প্রেশারটা হঠাৎ করে নেমে যায়, বুক খুব ধড়ফড় করে, কাঁপতে থাকে, অস্থির হয়ে যায়। টেস্টে আসছে লিভারের সমস্যা আছে আর এই যে কিডনির সমস্যা আছে। আগে আমার কোনো শ্বাসকষ্ট ছিল না, এখন করোনা আসবার পরে ভালো হওয়ার পরে এখন আমার শ্বাসকষ্ট আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভালো হওয়ার পর নতুন করে হৃদরোগ হচ্ছে অনেকের। অনেকে আসছেন কিডনি, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে। কারো কারো ক্ষেত্রে পূর্বে তার হার্ট অ্যাটাক বা রক্তনালীর ব্লক এ জাতীয় সমস্যা ছিল না, এই করোনার সময় তার রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাকও হয়েছে, এমন আমরা রোগী পেয়েছি। একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করবে সে বাসায় বসে। 1 নম্বর, শ্বাস প্রশ্বাসের যে কিছু ব্যায়াম শিখিয়ে দিচ্ছি আমরা, বাসায় যেও সে এটা মেনটেন করবে, কন্টিনিউ করবে। প্রতিনিয়ত এমন জটিল রোগীর সংখ্যা বাড়ছে, তাই অন্য হাসপাতালগুলোতেও পোস্ট করোনা ইউনিট চালুর তাগিদ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। যদি দেশব্যাপী যদি আমরা এই পোস্ট কোভিড ক্লিনিকের সেবাটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, ডেফিনেটলি বহুত মানুষ হচ্ছে এই সেবাটা পাবে। এখন দেশব্যাপী যদি না করি, তাতে হচ্ছে কি যে 1 নম্বর মফস্বলের যে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটা পোস্ট কোভিড শ্বাসকষ্টে ভুগছে, সে যাবে কোথায়? কোভিডের পর মানসিক অবসাদও তৈরি হয়েছে অনেকের। মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে 33টি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চলছে পরীক্ষার প্রস্তুতি। গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান জানান, এবারের ভর্তি পরীক্ষায় পাস বা ফেইল রাখা হবে না।
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাবে বিশ্ববিদ্যালয়গুলো। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসির 13.5 লাখ পরীক্ষার্থীর সবাই পাশ করবে। এখন তাদের বড় দুশ্চিন্তা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করে। বিড়ম্বনা কমাতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিতে বহুবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। করোনাকালে সেই দাবি আরও জোরালো হয়েছে। অনেক দেন দরবারের পর 33টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে রাজি হয়েছে। এর মধ্যে থাকছে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18টি, কৃষি বিশ্ববিদ্যালয় 8টি, প্রকৌশল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় 7টি। আমাদের এখন 33টি বিশ্ববিদ্যালয় যারা এই সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে রাজি হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত। এর মধ্যে 2-1টি বিশ্ববিদ্যালয় হয়তো ব্যত্যয় করতে পারে, তবে মেজর কোনো শিপমেন্ট হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যদি এমসিকিউ একটা দীর্ঘ সময় ধরে নেই, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা নেই, সেখানে যে ইভ্যালুয়েশনটা হয় সেটা রিটার্ন থেকে কখনো খারাপ হয় না। কী প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে, কিভাবে বিষয় নির্ধারণ করা যাবে তা জানালেন গুচ্ছ কমিটির যুগ্ম আহ্বায়ক। আমাদের সবকয়টা ক্যাম্পাস এই একসাথে একদিন কলা, একদিন বাণিজ্য, একদিন বিজ্ঞানের পরীক্ষা হবে। প্রত্যেক ছাত্রকে একটা স্কোর দিয়ে দেওয়া হবে। এরপরে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের শর্তাদি প্রয়োগ করে পত্রিকায় বিজ্ঞাপন দিবে এবং সে অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভর্তি করবে এবং বিভাগ পরিবর্তনেরও সুযোগ থাকবে। অর্থাৎ বিজ্ঞান যারা পড়বে তারা ইচ্ছে করলে তাদের পছন্দ মতো আর্টস, কমার্সের যে কোনো সাবজেক্টে যেতে পারবে। যেহেতু পরীক্ষাটা সশরীরে দিতে হবে, ভর্তি পরীক্ষাটা, সেহেতু আমাদেরকে বোধহয় অপেক্ষা করতেই হবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে। তবে এই সিদ্ধান্তের বাইরে আগের মতোই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ডুয়েট ও বিইউপি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই নেক্কারজনক ঘটনা ক্ষমার অযোগ্য। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু হার আবার বেড়েছে উল্লেখ করে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রদান করছেন বিএনপির মহাসচিব বলেছেন, গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে। এদেশে উগ্রবাদের উত্থান বিএনপির আমলেই ঘটেছিল। লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। বিচার তো করেইনি, তাদের আশকারা প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে। বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মভিত্তিক সব অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা জানান। দেশে মানবাধিকার শূন্যের কোঠায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, দেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল জিয়াউর রহমানের আমলে। ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই বিএনপির প্রতিষ্ঠাতা খনি জিয়া রহমানই করেছিলেন ৭৫-এর ১৫ জাতির প্রতীকে হত্যাকারীদের পুরস্কৃত করার মাধ্যমে। এরপরে কোন লজ্জায় তারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, সেটা জাতির বিরোধী মনে হয়। ঢাকা সেনানিবাসে পুনর্নির্মাণের পর ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1974 সালে নির্মিত মসজিদে আগে একসাথে মাত্র 900 জন মুসলিম নামাজ আদায় করতে পারলেও পুনর্নির্মাণের পর এতে 4000-এরও বেশি মুসলিম নামাজে অংশ নিতে পারবেন। পরে মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সদর দপ্তর লজিস্টিক এরিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্রই পদ্মা সেতুর সমালোচনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন বিরোধী কথা বলছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিশ্বের অনেক মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে উল্লেখ করে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে না ফেলার আহ্বান জানান তিনি। শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সেমিনার সিম্পোজিয়ামে থাকলে হবে না, রাজনীতির মাঠেও কাজ করার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার। বঙ্গবন্ধু যতই ভাস্কর্য তৈরি হচ্ছে ততই মনে করছে যে একদিকে শেখ হাসিনার পদ্মা সেতুর মতো উন্নয়ন, আবার আরেকদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের স্থানটি কোথায়? মানে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের স্থানটি কোথায়? সেই আতঙ্কেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করতে দিতে চায় না। আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, বিএনপি নেতা ইশরাক হোসেন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ করেন বক্তারা। অনুষ্ঠানে শিশু কিশোরদের বই উপহার দেওয়া হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও উস্কানিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। 6 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সংগঠন আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান। এ সময় তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মিথ্যাচার করছে। স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল অপপ্রচার বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধার সন্তানরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বোতলজাত কিংবা খোলা সয়াবিন সব ধরনের তেলেরই দাম বেড়েছে রাজধানীর বাজারে। কয়েকদিনের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রকারভেদে লিটারে 12 থেকে 20 টাকা, আর খোলা তেলের দাম লিটার প্রতি 6 থেকে 7 টাকা বাড়তি। এখন স্বস্তি নেই চালের বাজারেও, আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। নিত্য বাজারে এসে বিপাকে পড়া মানুষের সংখ্যাটা কোনো সময়ই কম ছিল না, কারণ এক পণ্যের দাম কমে তো আরেকটার বাড়ে। এই দাম কমা বাড়ার চক্রে মানুষের খরচ আর কমে কই। এবারে সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তার কারণ হয়েছে সয়াবিন তেল। পাইকারি বাজারের ক্রেতা বিক্রেতারা বলছেন, বোতল বলেন আর খোলা তেলের দাম বাড়ছে গত কয়েক সপ্তাহ ধরেই। কয়েকদিন আগে 5 লিটার বোতলের সয়াবিন তেল ছিল 460 টাকার মতো, এখন তা বিক্রি হচ্ছে 520 থেকে 530 টাকায়, অর্থাৎ লিটারে বাড়ল 12 টাকার মতো। খোলা তেলেও দাম বেড়েছে 6-7 টাকা। সব জিনিসই অল্প অল্প করে আমাকে ম্যানেজ করতে হয়, নাহলে তো আমরা বাঁচতে পারি না। যে জায়গা লাগবে মনে করেন 2 কেজি, সে জায়গা আমরা 1.5 কেজি দিয়ে চালাই দিতে হয়। ছোটোখাটো যারাই আর কি ডিউ ব্যবসা করে যারা, তাদেরও দেখা গেছে আপনার তেল জিনিসটা ঠিক মতন পাইতেছে না, এই জন্য এই রেটটা আপনি বাইরে যেতেছে। আবার খুচরা বাজারে কোনো কোনো বোতলজাত তেলের দাম লিটারে বেড়েছে 20 টাকা, অর্থাৎ আগে যে 5 লিটার তেল ছিল 480 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 580 টাকার মতো। ফলে কেনা বেচা নিয়ে বিপাকে ক্রেতা বিক্রেতারা। কাস্টমারও কিনতে ভয় পায়, দাম শুনলে আতঙ্ক হয়ে গেছে, এত টাকা বাড়িয়ে গেছে। এটার জন্য তো আমরা কিছু বলতে পারবো, এটা বলতে পারবে যারা এগুলা ইনপুট করে তারা বলতে পারবো। কি ডলার দাম বাড়ছে নাকি রুপিয়ার দাম বাড়ছে, এটা তো আমরা আসলে সঠিক বলতে পারি না। নতুন মৌসুমের চাল বাজারে এলেও কমছে না দাম, আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব রকম চাল। ওজনটা ছোট,
তো অল্প দান এটা মিলাররা নিয়ে টাইনে টুনে নিয়ে আমরা সিন্ডিকেটের মতো করে ফেলছি। তবে কিছুটা কমেছে পেঁয়াজ আলুর দাম, তেমন একটা ওঠানামা নেই সবজির বাজারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। ভাষাঞ্চলে রোহিঙ্গা শরণার্থীরা কতটুকু নিরাপদ তা স্বাধীনভাবে যাচাইয়ের আহ্বান জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রিওস। এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, সব পক্ষের স্বার্থেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। নিরাপত্তার বিষয়টি জাতিসংঘ নিশ্চিত হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর একাংশে প্রত্যক্ষ ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন এই মানবাধিকার কর্মকর্তা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কাজে বিশ্ব নেতারা কাঙ্ক্ষিত সহযোগিতা করেননি বলেও সমালোচনা করেন টম অ্যান্ড্রিউস। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলো অতিরিক্ত ঘিঞ্জি হওয়ায় গত 4 ডিসেম্বর বিশেষ ব্যবস্থাপনায় ভাষাঞ্চলে নেওয়া হয় 1642 জন রোহিঙ্গাকে। And the United Nations is calling for, and what I believe is exactly in everybody's interest, is for an independent assessment to be made of Bhasan Char Island, where, as you pointed out, 1,600 Rohingya refugees were taken last week, to make sure that the facilities are safe, sustainable, that people will be protected, access issues are addressed, and then also to make sure that the people who are there voluntarily. This is an important component of the Bangladesh policy. এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ওয়ানডে এবং টি-20-র পর এবার দক্ষিণ আফ্রিকা টেস্ট দলেরও অধিনায়কত্ব পেলেন কুইন্টন ডি কক। আপাতত 2020-21 মৌসুমের জন্য তার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের ঘোষিত দলে ডি কককে লাল বলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে লঙ্গার ভার্সনের ক্রিকেট নেতৃত্বের অভিষেক হবে কুইন্টন ডি ককের। সেঞ্চুরিয়ানে আগামী 26 থেকে 30 ডিসেম্বর হবে দু দলের মধ্যকার প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 উইকেটে 294 রান তুলেছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে 78 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এরপর উইল ইয়ং আর হেনরি নিকলসের ব্যাটে শেষ চাপ কাটিয়ে ওঠে তারা। 43 রান করে ইয়ং আউট হলেও 117 রান করে অপরাজিত থাকেন নিকলস। এছাড়া ড্যারিল মিশেলের ব্যাট থেকে আসে 42 রান। 3 উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। 2 টেস্টের সিরিজে 1-0-তে এগিয়ে কিউইরা। মিশরের পিরামিড ওপেন অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। দেশসেরা শুটার বলেন, মানসিক চাপ নিতে পারেননি বলেই 10 মিটার এয়ার রাইফেলে আশানুরূপ ফল পাননি তিনি। কোয়ালিফাই রাউন্ডে দুদিন আগে 627.03 স্কোর করে সেরা 8-এ জায়গা করে নিয়েছিলেন তিনি, কিন্তু মূল মঞ্চে বাকি স্কোর করেন মাত্র 121.01। এতে 8 প্রতিযোগীর মধ্যে সবার আগেই বাদ পড়েন তিনি। পারিনি আর ওরা ওদের মতোই ভালো করেছে। ফাইনালের টেম্পারমেন্ট আর হচ্ছে কোয়ালিফিকেশন টেম্পারমেন্ট এক না, এটা যারা শুটার তারাই বুঝবে। আর হচ্ছে এটা নিজের রেঞ্জ হলেও আপনার এখানে অলমোস্ট 70+ শুটার পার্টিসিপেশন করেছে, আর যারা বেস্ট স্টেট ছিল তো কেউ কম না। সো এটা নিয়ে আমার মনে হয় একটু রিসার্চ করতে হবে ফাইনালটা নিয়ে। আমার মতো আমার বেস্টটাই করতে পারিনি আর ওরা ওদের মতোই ভালো করেছে। সো এখানেই ক্যাপ্টেন আর কি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2%, অর্থনীতিতে গতি আসবে বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতু বাস্তবায়নের রূপকার প্রধানমন্ত্রী, শেখ হাসিনার দৃঢ়তায় মুগ্ধ গোটা জাতি। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1884। এবং গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে 33টি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজি, আসছে না ঢাকা সহ 6 বিশ্ববিদ্যালয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।